ডেমোক্রেসি। আসুন আমরা একটা গল্প শুনি। এক বনে বসবাস করত একদল শিয়াল এবং মুরগি। বনে এক নতুন গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলো। নিয়ম হলো বনের সব প্রাণীর ভোটে নেতা নির্বাচিত হবে এবং বনের আইন কানুন ভোটের মাধ্যমেই হবে। তারা সবাই মিলে একটা সভা ডাকলো এবং সবাইকে আমন্ত্রণ জানালো। সবার প্রধান বিষয় রাতের খাবারের মেনু। শিয়াল নেতা গলা উঁচিয়ে বলল, আজ আমরা রাতের খাবারের মেনু নিয়ে আলোচনা করব এবং সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে। মুরগিরা ভয়ে জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়েছিল, কারণ মুরগিরা ছিল সংখ্যায় কম। একজন সাহসী মুরগি বলল, আমরা অনুরোধ করছি যেন মেনুতে মুরগি না থাকে। শিয়ালরা হাসাহাসি শুরু করে দিল। একজন বয়স্ক শিয়াল বলে উঠল, এটা কেমন কথা? গণতন্ত্র মানে সবার মতামতের প্রতি শ্রদ্ধা জানানো। ভোটাভুটি শুরু হলো। শিয়ালরা সংখ্যাগরিষ্ঠ হয়, তারা ভোটে জিতে গেল। শিয়াল নেতা বলে উঠল, গণতন্ত্রের জয়। এই গল্পটির সারমর্ম হলো, গণতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাচারিতা সংখ্যালঘুদের উপর কতটা বিপজ্জনক হতে পারে। প্রকৃত গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠদের শাসন নয়, বরং সংখ্যালঘুদের অধিকার এবং স্বার্থ রক্ষার বিষয়টিও এর অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র মানে জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। ডেমোক্রেসি শব্দটি মূলত গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটোস থেকে এসেছে। ডেমোস অর্থাৎ জনগণ, ক্রেটোস অর্থাৎ শাসন, যার পূর্ণ অর্থ দাঁড়ায় জনগণের শাসন। প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষের মধ্যে গণতন্ত্রের ধারণা আসলো কিভাবে? পঞ্চম শতকে প্রাচীন গ্রিসের এথেন্স থেকে গণতন্ত্রের ধারণা এসেছে বলা হলো। আমরা দেখি প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস করত এবং শিকার করত, তখন তারা ঐক্যমতের ভিত্তিতে তাদের নেতা নির্বাচন করত। এই প্রথা বহুদিন ধরে চলেছিল, যতদিন পর্যন্ত না মানুষ কৃষিকাজের উদ্ভাবন করেছিলেন। তবে পশ্চিমা বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রের ধারণা এসেছে প্রাচীন গ্রিসের এথেন্স এবং স্পার্টান থেকে। এজন্যই এথেন্সকে গণতন্ত্রের জন্মভূমি বলা হয়ে থাকে। এথেন্সে গণতন্ত্রের সর্বপ্রথম ধারণা রেখেছিলেন সেই সময় প্রসিদ্ধ কবি এবং আইন প্রণেতা সোলন। আমরা যে আধুনিক গণতন্ত্র ভোগ করি, এর সূচনা হলো কোথা থেকে? আধুনিক গণতন্ত্রের সূচনা হয় ১৭০০ শতক থেকে। ১৭০০ শতকের শুরু থেকে ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশগুলো উত্তর আমেরিকায় তাদের উপনিবেশ গড়ে তোলে। প্রথমের দিকে উপনিবেশগুলো নিজেদের মতো চললেও পরবর্তীতে ব্রিটিশরা তাদের উপর বিভিন্ন ধরনের কর আরোপ করে। এরই প্রেক্ষিতে ১৭৭৩ সালে ক্ষুব্ধ আমেরিকান নাগরিকরা ব্রিটিশ জাহাজের চা পানিতে ফেলে দেয়। এরই জের ধরে ১৭৭৫ সালের ৯ এপ্রিল আমেরিকার সাথে ব্রিটেনের শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। আমেরিকার স্বাধীনতার ঘোষকের নাম হলো থমাস জেফারসন। দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর অবশেষে ১৭৮৩ সালের ৩রা সেপ্টেম্বর প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আমেরিকার স্বাধীনতা স্বীকার করে নেয়। এরপর ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন হন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। আমেরিকার রেভলিউশনের পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন বিপ্লব এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার উদাহরণ ১৭৯৯ সালের ফ্রেঞ্চ রেভলিউশন এবং ১৮৭১ সালের ইতালির রেভলিউশন। বিশ্বে গণতন্ত্রের অবস্থা খুব একটা ভালো না, তবে এখনও কিছু দেশ গণতন্ত্রের সুফল ভোগ করছে এবং পূর্ণ গণতন্ত্রের শীর্ষ তালিকায় রয়েছে, যেমন নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি। নরওয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তাদের অবস্থান সর্বোচ্চ। হ্যাপিনেস ইন্ডেক্স তারা রয়েছে টপ 7-এ। ইকোনমিক ফ্রিডম 78.3। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স সর্বোচ্চ। ফ্রিডম অফ স্পিচ সম্পূর্ণ স্বাধীন। কানাডা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বোচ্চ। হ্যাপিনেস ইন্ডেক্স টপ 20। ইকোনমিক ফ্রিডম 75.5। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স উচ্চ। ফ্রিডম অফ স্পিচ সম্পূর্ণ স্বাধীন। অস্ট্রেলিয়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বোচ্চ। হ্যাপিনেস ইন্ডেক্স টপ 11। ইকোনমিক ফ্রিডম 79.3। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স উচ্চ। ফ্রিডম অফ স্পিচ সম্পূর্ণ স্বাধীন। জার্মানি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বোচ্চ। হ্যাপিনেস ইন্ডেক্স টপ 20। ইকোনমিক ফ্রিডম 72.1। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স হাই। ফ্রিডম অফ স্পিচ সম্পূর্ণ স্বাধীন। প্রশ্ন হলো, বাংলাদেশের মতো গরিব দেশে কি গণতন্ত্র সত্যি কাজ করে?
যেখানে খাদ্যের চেয়েও বেশি প্রয়োজন ভোটের সঠিক মূল্য, যেখানে শিক্ষার অভাবে সিদ্ধান্ত নেয় অজ্ঞতা, সেখানে কি সত্যিই গণতন্ত্র জনগণের পক্ষে কাজ করে? বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সত্যি বড় চ্যালেঞ্জের, যেখানে রয়েছে অর্থনৈতিক বৈষম্য, চরম দুর্নীতি, শিক্ষার অভাব, আইন ও বিচার ব্যবস্থার দুর্বলতা, যেখানে রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে, যার ফলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের র্যাঙ্কিং ১৯৩টি দেশের মধ্যে ১৩০তম। আমরা এখনো মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আছি। হ্যাপিনেস ইন্ডেক্সে আমাদের স্কোর 3.89, যা ২০২৩ সালে ছিল 3.41। তাই সামান্য উন্নতি হয়েছে ধরলেও বিশ্বগড় 5.56 থেকে অনেক নিচে, যার অর্থ মানুষ জীবনে স্বাধীনভাবে সন্তুষ্টি অনুভবের সুযোগ কম পাচ্ছে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স আমাদের স্কোর 54.7 এবং র্যাঙ্ক 122। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে আমাদের অবস্থান নিম্ন মাঝারি অবস্থানে। ফ্রিডম অফ স্পিচ আমরা এখনো স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য লড়াই করে যাচ্ছি। তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আনা যেতে পারে। এদেশে গণতন্ত্র আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা, যেমন দুর্নীতি দমন, আইন শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা আনতে হবে। সবার জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে হবে। সবার জন্য সিভিক এডুকেশন বা নাগরিক শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক সমতা, যেমন দারিদ্র্যের জন্য কর্মসংস্থান ও সকল পেশাকে মর্যাদা দিতে হবে, এতে বেকারত্ব দূর করা সম্ভব। দেশের সংসদ, নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ কাজের সুযোগ নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র শুধু ভোটের মধ্যে আটকে রাখলে হবে না, মানুষকে স্বপ্ন দেখতে শেখাতে হবে। সেই স্বপ্ন ছুঁতে হলে সুযোগ তৈরি করতে হবে। আর সুযোগ তখনই তৈরি হবে যখন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মত প্রকাশ এসব জায়গায় দৃষ্টান্তমূলক পরিবর্তন আসবে। ১৯৭১ সালের পর থেকে এখন অবধি বাংলাদেশের জনগণ গণতন্ত্র মানে শুধু ভোটই দেখে এসেছে। যেই সরকারই ক্ষমতায় এসেছে তারাই তাদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র মানে প্রশ্ন করার অধিকার, গণতন্ত্র মানে রাষ্ট্র নয়, জনগণই আসল শক্তি। ২৪-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ নতুনভাবে গণতন্ত্রের স্বপ্ন দেখা শুরু করেছে। শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিবে। এখন প্রশ্ন হলো, এই নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের ভাগ্যকে আদৌ পরিবর্তন হবে? আমার আপনার সন্তান কি পাবে উন্নত শিক্ষা? আমরা কি কীট পতঙ্গের মতো মৃত্যুর পরিবর্তে পেতে পারি উন্নত চিকিৎসা সেবা? আমরা কি এমন একটি দেশ দেখতে পাবো যেখানে মানুষের সুযোগ ও সম্ভাবনা নির্ভর করবে না তার পরিচয়, পরিচিতি ও প্রভাবের উপর? নাকি নির্বাচন শেষ হলে সবকিছু আবার আগের মতোই চলবে? হু নোজ।